আহ, নমস্কার। জোহার। আহ, আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। শুনতে পেলে ভাবলাম সামাজিক সংগঠনে থেকে পদত্যাগ করার পর আপনাদের সাথে সেভাবে আলোচনা করতে পারেনি। তো বিভিন্ন জন বিভিন্ন রকম প্রশ্ন রেখেছিলেন, তাই ভাবলাম একটু, যেহেতু এতদিন ধরে একটি সামাজিক সংগঠন, আমাদের সমাজবদ্ধ জীব, আমাদের আদিবাসীদের একটা নিজস্ব কালচার থাকে, একটা প্রসেস থাকে, সেটা আমরা মেনে আসছিলাম। সেখান থেকে আমি পদত্যাগ করেছিলাম হঠাৎ করে অনেকেই ভাবছিলেন, কিন্তু হঠাৎ করে সেই পদত্যাগ করেনি। এটা আজকে আপনাদের সাথে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রশ্ন ছিল, তো ভাবলাম আপনাদের যদি কারো প্রশ্ন থাকে, আমার কিছু কিছু প্রশ্ন মনে আসতেছে। আর এখনো যদি আপনাদের কোনো প্রশ্ন করার থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। ধীরে ধীরে আমরা আলোচনা করব। একটু দেখিয়ে দিই, এই মুহূর্তে আমি আছি আমাদের জেলার। আমাদের ধান লাগানো হয়েছে প্রচুর পরিমাণে, এদিকে আমাদের ভুট্টা আছে, এদিকে গম আছে। তো একটু প্রবলেমের জন্য আমাদের উত্তরবঙ্গের আমি আছি। জমিতে ধানে জল দেওয়া চলছে আমাদের সেলোর মাধ্যমে। তো ভাবলাম একটু আছে, একটু আপনাদের সাথে, এদিকে মেশিন চলছে, সেলো চলছে, আপনাদের সাথে একটু আলোচনা করে নিই। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই জিজ্ঞাসা করে নিতে পারেন, নিচে কমেন্ট করে নিতে পারেন। আর সাউন্ডটা আসছে কিনা আপনারা একটু জানাবেন। দাদা জোহার। অবশ্যই জোহার, খুব সুন্দর। হ্যালো দাদা, কেমন আছেন? আহ, একটু ভালো আছে, একটু শারীরিকভাবে একটু সমস্যা ছিল, প্রবলেম ছিল। আহ, বোনের বিয়েতে অনেক একটু পরিশ্রম গেছে, তো তুলনামূলক এখন অনেকটাই ভালো আছি। তো এবার বলি যে আহ, যে সামাজিক সংগঠন থেকে যে রিজাইনের মূল কারণটা আপনাদেরকে বলে দিই। আপনাদের প্রশ্ন চলতে থাকুক, আমি সেখানে বলতে থাকি। তো আপনারা জানেন যে আমাদের আমি ইন্টারভিউতে বা বিভিন্ন রকম ভিডিওতে আমি এই কথাটাই বলে গেছি যে আমরা সমাজবদ্ধ জীব। সেই যখন ওই সম্ভবত এরিস্টটলের নাকি একটা পলিটিক্স যে একটি বই আছে, সেখানে বলেছিল যে পলিটিক্স নামে, তখন যে ছোট্ট ছোট্ট রাষ্ট্র বা সমাজের কথা বলা হতো। আমরা একটি সমাজবদ্ধ মানুষ। সমাজ থেকে ধীরে ধীরে আমাদের একটা যে সিস্টেম থাকে, সেখান থেকে মানুষ একটা দলবদ্ধভাবে বসবাস করি, এবং সেই সমাজের কিছু অংশ, বিশেষ করে আমরা আদিবাসী সমাজের একটু খুব ভালোভাবে ধরে রেখেছি। তো আহ, সেখান থেকে একটি সমাজ থেকে ভালো ডাক্তার বেরোয়, ভালো উকিল বেরোয়, ভালো শিক্ষিত মানুষ বেরোয়, ভালো সায়েন্টিস্ট বেরোয়, ভালো খেলোয়াড় বেরোয়। তেমনি আমরাও যদি আশা করতে পারি ভালো নেতাই বেরোয়। তাহলে আমি যদি ধরে নিতে পারি যে আমাদের দেশের বা আমাদের সব কিছু হচ্ছে সমাজনীতি, তো আমিও ঠিক তেমনি আমাদের সমাজ। আপনারা জানেন যে আমাদের যতগুলো আদিবাসী সমাজ আছে, প্রত্যেকটা সমাজের একটা নিজস্ব কৃষ্টি কালচার আছে। তার মধ্যে বিশেষ করে আমরা যারা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের, আমাদের একটু যে মাঝি মোড়ল, গ্রামে 5 জনের যে মাঝি ব্যবস্থা থাকে, তারপরে আমাদের সেটাকে আরো বিশেষ করে উপরের দিকে অর্গানাইজ করার জন্য যে মাঝি পারগানা ব্যবস্থা, সেটা আগের যুগ যুগ ধরে চলে এসছে। তো সেই ব্যবস্থার আমি রাজ্য সহসভাপতি, যা পনতযোগ্য পারগানা ছিলাম। তো আমি সেখান থেকে পদত্যাগ করলাম। তার কারণটা হচ্ছে, বর্তমানে যেহেতু আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, আমাদের দেশের, আমি আগেও বলেছি, সবচেয়ে বড় যে পোস্টটা হচ্ছে প্রধানমন্ত্রী, নির্বাচিতর মাধ্যমে সেখানে হয়। এবং আমাদের যেখানে আইন প্রণয়ন হয়, যে উচ্চ কক্ষ বা লোকসভা নিম্নকক্ষ যেটাকে বলি, রাজ্যের ক্ষেত্রে তেমনি বিধানসভা থাকে কিছু কিছু রাজ্যে, সেখানে বিধান পরিষদও আছে, যদিও আমাদের পশ্চিমবঙ্গে এখন বিধান পরিষদ নেই। তো আপনারা আমাদেরকে জানেন, বিশেষ করে হয়তো যারা আমার ফেসবুকে ধীরে ধীরে অনেক বন্ধু হয়েছে, অনেক পরিচিত হয়েছে, আপনারা অতটা বুঝতে পারবেন কিনা। আমাদের যারা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের যারা আছেন, আপনারা খুব ভালো করেই বুঝবেন। তো এর আগেও আপনাদেরকে বলেছিলাম, আপনারা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন, অনেককেও আমি দেখেছি আমার এফবিতে এরকম কমেন্ট করেছে যে সে সেখানে লিখেছে এক্স এসএসবি, এক্স পুলিশ, এক্স পিএনআরডি স্টাফ, এক্স বর্তমানে কলেজে কর্মরত। তো বলে দিই, কোনোটাই ফেক না, সব কিছুই আমার জীবনের একটা ধাপের অঙ্গ ছিল। অল্প অল্প করে করেছি। তার মূল কারণটা আপনাদেরকে আরেকবার বলেছিলাম, প্রত্যেকটা ইন্টারভিউতে বলেছিলাম, বিশেষ করে এটা বলার কিছু নেই। আমি আরেকবার বলছি যে এই যে গণতান্ত্রিক ব্যবস্থায়
আমি দেখেছিলাম আমাদের যে আজকে মূল টপিকটা আছে যে আমাদের ভারতীয় রাজনীতিতে আমাদের পিছিয়ে পড়া সমাজ, সেই দলিত বলুন, আদিবাসী বলুন, যে আমাদের যে ভূমিকা কি, যদি সত্যিকারের যদি আমরা দেখি যে কিছু কিছু নেতা ছাড়া, যে আমাদের ডাক্তার ভীমরাও আম্বেদকর, তার পরবর্তীতে দু একজন নেতা ছিলেন যারা নেতাগিরি করেছেন, না হলে আমরা শুধু সব চামচাগিরি করেছি। আমি অন্যের কথা বলছি না, আমি হয়তো নিজেরও কথা বলছি। হয়তো আমরা সেই পরিবেশটা তৈরি করতে পারিনি যেখানে আমরা নেতাগিরি করব। আমাদেরকে কারো পিছনটাই ধরতে হয়েছে চামচাগিরি করার জন্য। তো সেই জন্য আমি আবার দেখেছি আমাদের পঞ্চায়েত নির্বাচনগুলিতে আমাদের সমাজ থেকে কি হতো, আপনারা দেখবেন যেখানে আমাদের রিজার্ভেশন সিট থাকে, সে এমএলএ বলুন, এমপি বলুন বা যে কোনো জায়গায়, সেখানে দেখা হতো যে সবচেয়ে অযোগ্য মানুষকে, যার পড়াশোনার মান সবচেয়ে কম, যে ভালো কথা বলতে পারে না, যে প্রশ্ন করতে পারে না, সেই সমস্ত মানুষদেরকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সেখানে টিকিট দিয়েছে। সে বিজেপি বলুন, টিএমসি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন বা যা কিছুই বলুন। হয়তো সেখানে ভালো ভালো মানুষ ছিল সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, বা যারা ভালো কাজ করতে পারবে, ভালো বলতে পারবে, সংবিধান জানবে, সেখানে বিধানসভায়, লোকসভায় সেখানে প্রশ্ন তুলতে পারবে। আপনারা দেখবেন যে আমাদের এমএলএ এমপিদের যদি আপনারা যদি পাস রেকর্ড দেখেন আমাদের রাজ্যের, বিশেষ করে আমাদের আদিবাসীদের, যতটা কম শিক্ষিত বলা যায় ততটাই কম, যতটা না বললেও নয়। তারা বিধানসভায় হয়তো তাদের যদি আমরা প্রশ্ন উত্তর পর্ব দেখি বা লোকসভায় যদি প্রশ্ন উত্তর পর্ব দেখি, সেখানে না কি বরাবর। তাহলে যে জায়গায় আইন পাস হয়, যে জায়গায় মানুষের জন্য, আমাদের দেশের জন্য, উন্নয়নের জন্য কথা বলতে হয়, কোনো জায়গায় সমস্যা হলে সেখানে প্রতিবাদ করতে হয়, তাহলে সেই জায়গায় কেমন মানুষ গেছে আপনারা সহজে অনুমান করতে পারছেন। আপনি উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, আমাদের দেশের বিভিন্ন জায়গায় যেখানেই বলুন না কেন। ঠিক তেমনি আপনারা পঞ্চায়েত স্তরেও দেখবেন যে গ্রামের সবচেয়ে সাধারণ, ঠিক আছে কেউ সাধারণ মানুষ, এটা আমি অবশ্যই সম্মান করি, কিন্তু ভালো খেলোয়াড় হবে তবে না তাকে ফুটবল মাঠে নামাবো। ভালো কেউ গান করে তাকে না তাকে স্টেজে উঠাবো। তো ভালো কারো যদি নেতৃত্ব ক্ষমতা না থাকে, তাকে সেখানে পঞ্চায়েতে তাকে প্রধান করে দিলাম, তাকে পঞ্চায়েত সমিতিতে সভাপতি করে দিলাম, বা জেলা পরিষদের সভাধিপতি করে দিলাম। জাস্ট শুধু সে গাড়ি পাচ্ছে, সিট পাচ্ছে, তার পিছনে যারা থাকছে তারা সব কিছুই করে নিচ্ছে। আপনাদের এখনো খারাপ লাগবে যে আমাদের আদিবাসী সমাজের যারা নেতৃত্বরা ছিল এখনো কি অবস্থায় আছে। তো সেই জন্য আমি চেয়েছিলাম যে আমাদের দেশের যে সার্বিক ব্যবস্থাটাকে, করিবুল দাদা বিগ ফ্যান, থ্যাংক ইউ। ফ্যান হতে হবে না, বন্ধু হয়ে থাকলে বেটার। আমি ফ্যান পছন্দ করি না, কেন কি ফ্যান হওয়া পছন্দ করি না। ফ্যান হলে কি ভালো মন্দ সবগুলোই সে বলবে, আমি বলবো আপনারা আমরা বন্ধু হন, ভালো করলে আপনার প্রশংসা করুন, এবং কোনো যদি ভুল হয় আপনারা সমালোচনা করুন বা বুঝিয়ে দিন, চোখে আঙ্গুল দেখান। তো দাদা তবু ধন্যবাদ। তো এবার যে প্রশ্নটা আসছে, তো আমি চেয়েছিলাম আমাদের দেশের যে ব্যবস্থাটাকে ভিতর থেকে জানার, যে আমি কারো পুতুল হয়ে নাই। তো সেই জন্য আমি প্রথমে চেয়েছিলাম ডিফেন্সে যোগদান করেছিলাম, যে আমাদের দেশের যে সিস্টেমটাকে ভালো করে জানা, আমাদের দেশটাকে ভালো করে ভ্রমণ করা, এবং আমিও যাতে বলতে পারি যে আমি দেশের সেবায় লেগেছিলাম। তার পরবর্তীতে আমি পুলিশে আসি, যাতে করে পুলিশের আমাদের দেশের পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ঘুরতে পারি, আইপিসি সিআরপিসিটা মোটামুটি ভালো করে জানতে পারি। তারপরিতে আমি ব্লকের যে পঞ্চায়েত দপ্তরে এসেছিলাম, যেখানে যাতে করে আমাদের যে গ্রাম থেকে মেম্বার অফ পার্লামেন্ট পর্যন্ত আমি কাজটা বুঝতে পারি। তো তারপরে অধ্যাপনায় আসা, তারপরে আমাদের সামাজিক সংগঠন তো যুগ যুগ ধরে চলছিল। আমি বিভিন্নবার আমার বক্তব্যতে, বিভিন্নবার আমার কথাতে, আমার পোস্টে আমি আমাদের গণতান্ত্রিক কথা বলেছি, যে আমাদের কিছু কিছু মানুষ, আমাদের সমাজের নীতি যাতে ভালোভাবে বাঁচে থাকে, সেটা ভালোভাবে চলে, এবং কিছু মানুষকে আমরা, যারা যোগ্যভাবে যারা তৈরি হবে, তাদেরকে আমরা উপর দিকে পাঠাবো। যে মানুষ এতদিন যে 15-20 বছর ধরে নিঃস্বার্থভাবে দেশের বা সমাজের জন্য সেবা করে আসছে, সে মানুষ অত সহজে গাদ্দারি করতে পারবে না, এবং কিছু না হলেও কিছু তো কাজ করবে। কিছু কাজ না করলেও কোনো জায়গায় ভুল হলে সেখানে প্রতিবাদ করবে।
তো যাই হোক, আপনারা যে কথাটি বলতেছিলেন যে হঠাৎ করে এই রাজনীতিতে আসা, হঠাৎ করে কোনো কিছু নাই। একটা আমার প্রোফাইলে আপনারা দেখবেন লেখা আছে, আমি যতগুলো পোস্ট করেছি সেখানে আমি লিখেছি স্টুডেন্ট অফ পলিটিক্স। রাজনীতি নিয়ে পড়তে ভালো লাগে এবং জানতে ভালো লাগে। বিভিন্ন রাজনীতির আমি নেতাদের আমি বক্তব্য বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে সেখানে নিয়েছি, যাতে তাদের কথাগুলো তুলে ধরা যায়। তো এটা একটা প্রসেস ছিল। হ্যাঁ, আমি রাজনীতিতে গেলাম একটু সিস্টেমেটিক, আমাদের যেমন ঠিক যেমন আমাদের পৃথিবীতে বিজেপি ভালো কি মন্দ আমি ঠিক বলছি না, কিন্তু যেহেতু তাদের যে আরএসএস এর যে ব্যবস্থা আছে ঠিক সেভাবেই তারা এটাকে চালায়। যে আরএসএস এ যতদিন থাকলো সেখান থেকে পদত্যাগ করার পরে পার্টির কোনো সে সেখানে পদ ধরে। তো তাহলে যেটা কথা বলতে চাইছি যে হঠাৎ করে নয়, একটু ভেবে চিনতে দীর্ঘ প্রসেস। আমি আমার নেতৃত্ব এবং আমাদের উত্তরবঙ্গের প্রত্যেকটা নেতৃত্বকে, সে আমার গ্রামের বলুন, অঞ্চল লেভেলের বলুন, ব্লক লেভেলের বলুন বা জেলা, আমাদের রাজ্য সবাইকে জানিয়েছিলাম যে আগামী দিনে যারা আমাদের ভালো কাজ করবে আমরা তাদেরকে সংসদে পাঠাবো। এবং আমিও সেটাকে যদি আপনাদের যদি মনে হয় যে আমাকে যোগ্য মনে হয়, আমাকেও আপনারা অবশ্যই উপরে পাঠান। এমডি রবি ইসলাম, আপনার জন্য আশীর্বাদ রইল। অবশ্যই নমস্কার, ধন্যবাদ এরকমভাবে পাশে থাকার জন্য। এবার আসি যে আমাদের ভারতীয় গণতন্ত্রে আমাদের পিছিয়ে পড়া মানুষের বা আমাদের আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া বা বিভিন্ন রকম শ্রেণীর মানুষের যে রাজনীতিতে ভূমিকা। সত্যি কথা বলতে কি, ডাক্তার ভীমরাও আম্বেদকরের পর আমাদের দেশে আমরা সেইভাবে কোনো নেতৃত্ব পাইনি। রানা প্রতাপ হেমব্রম দাদা মাঠে গিয়েছেন নাকি? হ্যাঁ, অবশ্যই আছি ভাই। আমাদের এই হুড়ুগোড়া এখানে আমি জল দিচ্ছি, আমাদের সেলো চলছে, সেখানে জল দিচ্ছি। তো ভাবলাম ফাঁকা সময় আছে তাই একটু আপনাদের সাথে আলোচনা করে নিচ্ছি। আরেকজন বলছে উৎপল মান্ডি, যে কারণে আপনাকে বিশ্বাস করতাম সেইভাবে আর বিশ্বাস করতে পারছি না, কারণ যে কথাগুলো আজ বলছেন সেটা আপনার ব্যক্তিগত লাভের জন্য। আর আগে যে বাপি সরেন ছিলেন সে অনন্য, সে এক জাতির কথা বলতেন। অবশ্যই আমি সেটা আপনাদের পর সময় কথা বলবে। একদিনে কাউকে বিশ্বাস করা অবিশ্বাস করা সেটা তো নয়, আমি জাতির কথাই বলছিলাম। এবার যেটা আসতেছে যে সংসদীয় যে গণতন্ত্রের যেটা প্রবেশের কথা, আমি সত্যি কথা বলতে কি হুট করে যে আইএসএফ থেকে আমি এখানে দাঁড়ালাম এমন নয়। আমি যেহেতু আমি একটা ব্যক্তি ছিলাম না, আমি একটা সংগঠনের সাথে যুক্ত আছি বা আমাদের নিজস্ব এজেন্ডা নিয়ে আমরা কাজ করছি। আমাদের একটা কথা বলে না যে আগে মা বাবাকে আমরা দেখব, তারপর গ্রামের মানুষকে, তারপর এলাকা, তারপর দেশ। আমি মা বাবাকে দেখি না, আমি সেখানে অন্যের মা বাবাকে কি করে সেখানে ভালো রাখতে পারবো। তো যেহেতু আমরা আদিবাসী, প্রথমে আমাদের আদিবাসী সমাজের কথাই বলতে হবে এবং আমাদের আদিবাসীকে আমরা এগিয়ে নিয়ে যাব। ধীরে ধীরে দেশ যেটাকে বলেছে যে কেউ যদি পিছিয়ে থাকে সে দেশটা পিছিয়ে থাকে, আমাদের আদিবাসী সমাজের মানুষকে যদি আমরা আগিয়ে নিয়ে যেতে পারি তখন ধীরে ধীরে দেশের যে জিডিপি সেটাও বাড়বে। এবার মূল কথায় যেটা আসে যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমি কথা বলেছি যে অস্বীকার করার কোনো কিছু নেই। আমি তাদের মূল ইন্টেনশনটা জানতে চাইছিলাম। আমাদের দেশের সিস্টেম কি আছে যে বিধানসভা নির্বাচনের মাধ্যমে এমএলএরা নির্বাচিত হয় এবং যে আমাদের লোকসভার মাধ্যমে এমপি নির্বাচিত হয় যে লোকসভার জন্য। কিন্তু তাদের উপরে কারা থাকে? সবচেয়ে উপরে থাকে কোনো পার্টির, একটা পার্টি একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য গঠন হয়, যে টিএমসি বলুন, বিজেপি বলুন, একটা পার্টির এজেন্ডা থাকে, তারপরে সেখানে নির্বাচনে একটা এজেন্ডা থাকে। একটু প্রশ্নটা দেখে নিই। স্যার, আইএসএফ আপডেট ইউটিউব চ্যানেল এর আপনার একটা ছোট্ট ইন্টারভিউ নিতে চাই, কিভাবে কন্ট্যাক্ট করব আপনার সাথে? দাদা, আপনাকে আমি পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি নিতে পারেন। আপনাকে আমি ইনবক্স করে দিচ্ছি নাম্বারটা। তো প্রথমে বলি, আমার রাজনীতিতে মূল আসার প্রথমে তো আমি চাইবো, আমি যেহেতু আমার এই দেশ আমার ভারতবাসী, প্রথমে আমি চাইবো যে আমাদের দেশ সুরক্ষা, আমাদের দেশের যেটা সীমানা থাকছে সেটা যেন সুরক্ষা থাকে, সেটা যাতে যা আছে সেখানে যেন বহির্শত্রু প্রবেশ করতে না পারে। আমাদের দেশ সার্বিকভাবে শক্তিশালী থাকুক, কাউকে যাতে আক্রমণ করতে পারে বা না পারে সেটা পরের বিষয়, কিন্তু কেউ যদি আমাদেরকে আক্রমণ করে আমরা যাতে সেটাকে প্রতিহত করতে পারি, সেই জন্য আমাদের সুরক্ষা এবং আমাদের সেনাবাহিনী হচ্ছে মেন।
এরপরে যেটা আসতেছে আমাদের দেশের অর্থনীতি, এবং এরপরে যেটা আসছে আমাদের দেশের যে কর্মসংস্থান এবং বিভিন্ন রকম যে বিষয়গুলো আছে, সার্বিক যে বিষয়গুলো, এগুলো তো আমরা অবশ্যই কথা বলবো। এরপরে যেটা আসতেছে আমাদের মূল একটা পার্টিতে, আমি যেহেতু ব্যক্তি নয়, আমি একটা সামাজিক সংগঠন করতাম। কি কি আমাদের ডিমান্ড ছিল? যে আমাদের আদিবাসীদের একটা প্রথম ডিমান্ড ছিল যে পঞ্চম তপশিল, যে সংবিধানের আমাদের একটা পার্ট দিয়েছে যে পঞ্চম তপশিল। যে পঞ্চম তপশিল বলতে আমরা কি বলতেছি, যেখানে আমরা স্বায়ত্ত শাসন, যেটা আমাদের আদিবাসীদের যে কাস্টমারি ল আছে তার একটি পার্ট পড়ছে। যে জায়গায় পঞ্চম তপশিল থাকবে সেখানে কাস্টমারি ল অনুযায়ী সেখানে আমরা কাজ করতে পারবো। তারপরে আসছে আমাদের আইটিডিপি এলাকা। আইটিডিপি এলাকা কি হচ্ছে, যে ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট এরিয়া। সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ভাবে একটি সার্ভে হবে, কত পার্সেন্টেজ সেখানে আদিবাসী আছে, সেখানে কত টাকা ফান্ডিং হচ্ছে, সেখানে সেখানে কত টাকা অ্যালটমেন্ট হচ্ছে, কত টাকা কাজ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য বা বিভিন্ন ক্ষেত্রে। এরপরে আসছে যে আমাদের সাঁওতালি শিক্ষা বোর্ড, সেখানে আমরা আলাদা এডুকেশন ব্যবস্থা চাইছি, আলাদা বোর্ড চাইছি, এখানে আমরা চাইছি। তো এখানে আমরা দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে। তো আমি চাইছিলাম যে কোনো রাজনৈতিক দল আমাদের এই বিষয়টাকে পার্টির এজেন্ডাতে রাখবে কিনা। আমি সবার সাথে কথা বলেছি। আপনারা যদি বলবেন যে হঠাৎ করে আইএসএফ গেল, তেমনি না। সেখানে আমি বলেছিলাম যে আপনাদের পার্টির এজেন্ডাতে এই বিষয়গুলো আপনারা কি রাখতে পারবেন, যে যে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে, এবং যে নির্বাচনী ইস্তাহারেও আপনাদেরকে এগুলো রাখতে হবে। তখন অনেকে বলেছিলেন যে না, আপনি আসুন, আপনাকে আমরা ভালো জায়গা দিব, কিন্তু তুমি যে কথাগুলো বলছো সেগুলো আমরা পরবর্তীতে বিচার করতে পারি বা আলোচনা করতে পারি। তাহলে আপনারা ধরুন যে ৭৫ বছর পরেও শুধু এই কথাটাই কেউ কেউ বলে এসছে যে আপনারা দেখছি। আমাদেরকে শুধু নেতৃত্ব করার সুযোগ দেওয়া হয়নি, আমাদেরকে শুধু তারা জো হুজুর, তাদেরকে পায়ে ধরো, তাদেরকে শুধু জো হুজুর করো, তারা যেটা বলবে, তারা হচ্ছে রাজা মহারাজা। আমরা ইতিহাসের যে বিভিন্ন পাঠগুলোতে দেখতাম যে আমরা শুধু তাদের সিংহাসনের নিচে পাদুকা চুম্বন করব, ইতিহাসের বিভিন্ন পাতায় দেখেছি। তারা আমাদেরকে নেতৃত্ব করার সুযোগ দেবে না, আপনার যতটাই থাকুক। বিভিন্ন পার্টিতে দেখবেন সেরকম। আমি যদি ইতিহাসের কথা ধরি, যে সময় মানুষ ইংরেজদেরকে ভগবান রূপে পূজিত করত, আদার কাস্ট তাদের ফর্সা গায়ের রং ফর্সা দেখে, সেই সময় আমরা আদিবাসীরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। এবং আপনারা এটাও দেখবেন, আমি এত দূরে গেলাম না, একটু সাধারণ হিসাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়তম খেলা হচ্ছে ফুটবল। এই মুহূর্তে পৃথিবীর প্রত্যেকটা দেশেই ফুটবল খেলে। আমাদের পশ্চিমবঙ্গে যদি আপনারা দেখেন, গ্রাম থেকে ব্লক থেকে জেলা লেভেল পর্যন্ত যে কোনো ফুটবল দলের খেলোয়াড় 11 জনে 10 জনে আদিবাসীরা থাকে, আদিবাসী দলিত পিছিয়ে পড়া মানুষের শ্রেণীরা থাকে। কিন্তু সেটাই যখন স্টেটে যায়, আমাদের আদিবাসীদের সংখ্যা হুট করে কমে যায়, একজন চলে আসে। আবার যখন আমরা ন্যাশনালে দেখতে পাই, সেখানে কি হয়ে যায়, আমাদের কাউকে আমরা সেখানে দেখতে পাই না। কেন? তাহলে এখানেও একটা অনেক বড় ষড়যন্ত্র, অনেক বড় সংরক্ষণের চেয়ে ভয়ঙ্কর সংরক্ষণ কাজ করছে, যেখানে আমরা যেটাকে বলি নেপোটিজম। না হলে গ্রাম অঞ্চল ব্লক জেলা সব জায়গায় আমাদের ছেলেরা খেলতেছে, হঠাৎ করে স্টেটে আমাদের সংখ্যা হঠাৎ করে কমে যায় কি করে? বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, আমার বন্ধুদের ক্ষেত্রেও দেখেছি, যারা স্টেট চ্যাম্পিয়ন হওয়ার পরেও যারা সেকেন্ড এবং থার্ড পজিশনে আসে তাদেরকে ন্যাশনালে খেলতে নিয়ে যাওয়া হয়েছে। কেন? তারা কোনো কোচিং সেন্টার, কোনো একটা কি বলবো, বলা উচিত না, জাতপাতের কথা আমার বলতে ভালো লাগে না, তারা সেই ভাবে সেই মানুষের দ্বারা তারা প্রতিপালিত। খেলার কথা ধরুন, রাজনীতিক কথা ধরুন, বিভিন্ন কথায় ধরুন, আপনি আদিবাসী, প্রথমেই আপনাকে ধরে নিবে। আমার পরশুদিনের একটা ঘটনা মনে পড়লো হঠাৎ করে। আমার দিদিরা থাকে রায়গঞ্জে, সেখানে জামাইবাবু বিএলআর অফিসে বড় অফিসার পদে কাজ করেন, দিদি হচ্ছে চাকরি করেন। সেখানে বাচ্চা দেখার জন্য আমাদের লোক দেখা হচ্ছিল, ভাগ্নি আছে সেখানে। আমাকে বলল যে তুমি দেখো একটু, শালাবাবু একটু দেখো। তখন আমি বললাম তো আমি দেখি, বিভিন্ন জায়গায় পরিচিত আছে। তখন বিভিন্ন লোকের সাথে কথা বলার পর তারা বলছেন কি,
সেই লোকগুলো অন্যান্য জায়গায় কাজ করছে, তখন বলছে আমরা আদিবাসী লোকের বাড়িতে কাজ করতে পারবো না, আমাকে ডবল টাকা দিলেও। তারা শুয়োরের মাংস খায়, তারা ছোট জাত। সে মানে এখনো এই বিষয়গুলো আছে যেগুলোকে আপনারা সহজে অনুমান করতে পারবেন না। তো ফুটবলের যে উদাহরণটা আপনাদেরকে দিলাম সেটা একটা নমুনা মাত্র, এরকম আপনারা সব জায়গায় দেখতে পাবেন। ঠিক রাজনীতির ক্ষেত্রেও, নেতৃত্বর ক্ষেত্রেও আপনারা এই বিষয়টা দেখতে পাবেন। আপনারা বলুন তো, কিছুদিন আগে আদিবাসীদের নিয়ে যে সন্দেশখালী নিয়ে যে সমস্যা দেখা দিল, এখানে আমাদের বিভিন্ন রকম আদিবাসী সংগঠনের নেতৃত্বরা আছেন, অনেকে নেতৃত্ব দিচ্ছেন, কথা বলছেন। সেখানে আমরা কি দেখলাম, কিছু কলকাতার বাবুরা সেখানে বিভিন্ন রকম টিভিতে রাজনীতিতে আদিবাসীদের নিয়ে ভাষণ ঝাড়ছে, সেখানে কথা বলছে কি হয়েছে না হয়েছে। আমি কোনো টিভিকে দেখলাম না, কোনো চতুর্থ স্তম্ভকে দেখলাম না যে আদিবাসী মানুষদেরকে সেখানে কথাগুলো বলার সুযোগ দেওয়া হোক। আরে কি আছে, আমি এত সুন্দর কথা বলতে না পারি, আমি বিতর্কতে জড়াতে না পারি, কিন্তু আমি যখন গ্রামের মানুষ, আমি আমার মতন করে আমার সমস্যাগুলো তো বলতে পারবো। আপনারা কে বলুন তো, সন্দেশখালী ঘটনার পর কতগুলো ডিবেট হয়েছিল, কতগুলো আপনারা আদিবাসীদেরকে দেখেছিলেন যে সেই ডিবেটে আমাদেরকে ডেকেছিল। একজন কেউ না, কোনো সংগঠন থেকেও না, কোনো নেতৃত্ব থেকেও না, কলকাতার কিছু বাবুরা আমাদের আদিবাসীদের নিয়ে সেখানে ঝাড় ঝাড়ছে, বিভিন্ন রকম কথা বলছে। তো আমি আরেকটা কথা বলে দিই, আপনারা সমস্যা বাইরে থেকে দেখছেন, অনুভব করছেন, আমরা এই সমস্যাতে আমাদের জন্ম, এবং এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেটাই আমরা সবচেয়ে ভালো করে বুঝতে পারবো, জানতে পারবো। আমরা গ্রামের মানুষ, আমার গ্রামে বাড়ি, এই আমার বাড়ি থেকে কিছু দূরে, এদিকে হচ্ছে বাংলাদেশ বর্ডার, মালন বর্ডার, এদিকে কিছু দূর আমার গ্রামে দরিমানপুরে বাড়ি। এটা হচ্ছে আমাদের বিল, জল দিচ্ছি। আমরা গরিব মানুষরাই, আপনারা দেখবেন আমাদের সমাজের ডিফেন্সের আমরা হচ্ছে চাষি, এবং আমাদের গরিব আমাদের গ্রামাঞ্চলের সবচেয়ে বেশি মানুষ, আমাদের দেশে যে সুরক্ষা ব্যবস্থার যে সবচেয়ে প্রথম ধাপ, যেটাকে আমরা জিডি বা কনস্টেবল বলি, সেখানে সবচেয়ে বেশি আমাদের গ্রামাঞ্চল থেকে সেখানে আছে। তো আমরা হয়তো আপনাদের মতন এত সুন্দর কথা বলতে পারবো না, এত যুক্তিভাবে কাউকে আমরা পরাজিত করতে পারবো না, কিন্তু আমাদের সমস্যা নিয়ে আমরা ভালো কথা বলতে পারবো, এবং আমরা সেই রাস্তাটা জানবো। তো এই হচ্ছে তাহলে মূল কথা। তার মানে আমাদের রাজনৈতিকভাবে আমাদের প্রান্তিক যে তারা জঙ্গলমহলের মানুষ, তাদেরকে শুধু চিড়িয়াখানার মতন তাদেরকে দেখো। তো তাহলে আমি যখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই বিষয়গুলো কথা বলতেছিলাম, যে আমি যে রাজনৈতিক দলে যাব, অনন্ত কিস্কুর আপাচ রাজনীতি শেষ কথা বলে, একদম গংকে জোহার। তো আমি ভাবছিলাম যে এমন রাজনৈতিক দলে যাব যে রাজনৈতিক দল আমার কেউ কতটা গুরুত্ব দিচ্ছে, তার চেয়েও বড় কথা যে আমার সমাজের যে ডিমান্ডগুলো আছে, যে পঞ্চম তপশিল, আইটিডিপি এলাকার নতুন করে ফান্ডিং, সান্তালি এডুকেশন বোর্ড গঠন, ফেক এসটি নিয়ে বিতাড়ন, বা আমাদের কাস্টমারি ল, আমাদের যে জাহের থান মাঝি থান, যে বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে সে ভাববে এবং কথা বলবে। এবং আমরা যদি কথা বলার সুযোগ পাই, এবং সেই হিসাবে আমি আইএসএফের সাথে কথা বললাম, যেহেতু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ওনারা বললেন যে না, আপনারা আদিবাসী, আপনাদের সমস্যা আপনারা ভালো করে বুঝবেন, আপনারা মানুষের কথা শুনুন, আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা ভালোভাবে করুন, এবং তার পরবর্তী দেশের কথা বলুন, প্রয়োজন পড়লে আপনারা দলের কথা বলবেন। আমার এখানে ভালো লেগেছে বলতে কি, আমার যে কিছু বিষয় ছিল যেগুলো তারা বুঝতে পেরেছেন, সেগুলো আমাদেরকে ফ্রি হ্যান্ডভাবে করতে দিয়েছেন। তো আমি চাইবো আমাদের আদিবাসী যারা আমাদের নেতৃত্বরা আছেন, আপনারা আসুন, অনেকগুলো প্রশ্ন আসছে, যাই হোক আমি কথাটা শেষ করে দিই। আমি শুধু বলবো, আমি আইএসএফ আছি, খুব ভালো কথা, আপনার যদি ভালো লাগে আপনি আইএসএফ আসুন, আপনার যেটা ভালো লাগবে আপনি সেই দল করুন, কিন্তু চামচাগিরি নয়, সেখানে যেন আপনি নেতৃত্ব করেন। আপনি কোনো ফুটবল টিমে আছেন, সেখানে আপনি ফার্স্ট 11-এ না থাকুন, কিন্তু প্রথম 18 জনের মধ্যে থাকুন, যাতে আপনি সেখানে পরবর্তীতে খেলার সুযোগ যাতে অবশ্যই পান, না পেলেও ধীরে ধীরে যাতে আপনার যে প্রতিভা আছে সেটা যেন বিকশিত হয়। আপনি বিজেপি যান, আপনি টিএমসি যান, আপনি কংগ্রেস যান, সিপিএম যান, যেটাই যান, যাতে করে সেখানে
আপনি আমাদের কথাগুলো বলতে পারেন, আমাদের কথাগুলো মানুষের জন্য বলতে পারেন, এবং সেখানে আপনি জিতে যাওয়ার পরে বিধানসভায় আপনি কথা বলতে পারেন আপনার মতন করেই। লোকসভাতে 0 আওয়ার থাকে। আমি একটা কথা বলতে চাইছি, আমি আইএসএফ এ নেতৃত্ব দিচ্ছি, আমি এই দলে যোগদান করেছি, প্রার্থী হয়েছি। আপনার ভালো লাগবে, আপনারা আসুন, আমাদেরকে সাপোর্ট করুন। যে যে বিষয়গুলো আমরা তুলে ধরছি, আপনি এই পার্টিটা না করুন, অন্য যদি আরও অনেক পার্টি আছে আপনি সেটা যদি করুন, এবং সেখানে আপনি নেতৃত্ব দিন, কারো চামচাগিরি করবেন না। মানে চামচাগিরি বলতে আপনারা দেখে আসেন 75 বছরেও, আমি আরেকবার বলছি, কেন এতটা আমরা পিছিয়ে উন্নয়নশীল দেশ হয়ে আছে শুধু, যেখানে চীন আমাদের চেয়েও, আমাদের সমকালীনে, আমাদের পরবর্তীতে সেখানে স্বাধীন হওয়ার পর চীন এখন সুপার পাওয়ার, আমেরিকাকেও টেক্কা দিচ্ছে। জাপান একটি ছোট্ট দেশ, সেখানেও টেক্কা দিচ্ছে। তার কারণটা হচ্ছে, আমি যে রবি ঠাকুরের যে একটা উক্তিটা আমরা যেটা শুনেছিলাম, যারে তুমি পশ্চাতে ফেলিবে সে তোমাকে পশ্চাতে টানিবে। আমি বারবার আদিবাসীর কথা কেন বলি? আদিবাসীরা আমাদের যেহেতু একটা দেশের অংশ, পিছিয়ে পড়া মানুষের, আমাদের যদি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা যদি কম আসে, আমাদের জিডিপি, আমাদের যে ইনকাম ব্যবস্থা, যেটাকে আমরা দেশকে ট্যাক্সও দিতে পারবো না, আমরা যদি এগোই, আমরা দেশ এগোবে। দেশ যদি এগোই, আমাদেরকেও ভালো লাগবে। অন্যান্য সমাজের অনেক নেতৃত্ব আছেন, অন্যান্য সমাজের অনেক ভালো ভালো বুদ্ধিজীবী আছেন, অনেক সায়েন্টিস্ট আছেন। যেহেতু আমাদের সমাজে সেইভাবে এখনও উঠে আসেনি, তাই আমাদের এটা একটু প্রথম পদক্ষেপ চলছে। ফিলিপ দা, কোথায় হিজুবে আমি ঘড়ি লাঙ্গার মারাওয়া। এই যে দাদা আমাদের ফিলিপ দা এখানে বিষ দিচ্ছে, তো সেই জন্য বলছি, এই জন্য আমার আইএসএফ এ যাওয়া, যেখানে আমি মন খুলে নেতৃত্ব দিতে পারছি এবং যেটা যেটা চেয়েছি। এবং আমার আরেকটা জিনিস খারাপ লেগেছে, যে আমি কিছু আমাদের দেশে আমি দেখেছি, আমরা স্টেশনে যাবেন, বিভিন্ন জায়গায় শহরতলিতে যাবেন, যে অনেক মানুষ শীতকালে ফাঁকা জায়গায় পড়ে থাকে। তাহলে আমরা কেমন উন্নত দেশ হলাম, উন্নয়নশীল দেশ হলাম, যে আমরা এখনো আমাদের কিছু মানুষ রাস্তায় পড়ে থাকে, সেভাবে কেউ যদি মারা যায় সেটা ফেলে দেওয়ারও কেউ থাকে না। সেটা রাজনীতি কিছু না করতে পারলেও আমরা মানবিকভাবে সেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য পড়ে, যে মা আমাদের পেটে 10 মাস রাখলো, যে বাবা মা আমাদেরকে ছোট থেকে বড় করলো। তো সেই নিয়ে ইচ্ছা আছে আমার, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি পার্লামেন্টে এই নিয়ে যদি কথা বলবো, যে সরকার এই নিয়ে কোনো আইন করতে পারে কিনা। যেমন ছেলে যদি বাবা মাকে না দেখে একটা ভরণ পোষণ, বা সরকার থেকে কোনো কিছু ব্যবস্থা করার। আরেকটা আমি কালকে যে কথাটা বলতেছিলাম, আমি আজকে নির্বাচনের আরেকটি এজেন্ডা আমি রেখেছি, যে পুলিশের যে 1861 সালের যে পুলিশ আইন আমাদের দেশের, সেই পুলিশ আইনটাকে পরিবর্তন করে আধুনিক করতে হবে। সেই আইনটাকে আধুনিক করার পর প্রত্যেকটা পুলিশ পার্সনকে বাড়ির 40 হোম ডিস্ট্রিক্ট অথবা 40 কিলোমিটারের মাধ্যমে তাকে পোস্টিং দিতে হবে, এবং সপ্তাহে ঐচ্ছিক ছুটি, যেটা আমরা আমেরিকাতে আছে, কানাডায় আছে, বিভিন্ন উন্নয়নশীল দেশে আছে। কেন কি 1861 সালে যখন পুলিশ ল ফরমেশন হয়েছিল, তখন তারা লর্ড কর্নওয়ালিসের আমলে বৈদেশিক শক্তি ছিল, যাতে কোনো পুলিশ বিদ্রোহ করতে না পারে, তাদের মতন করে আইনটাকে বানানো হয়েছিল। এখনও সেটাকে কি করা হচ্ছে, আমাদের পুলিশকে কবজা করে রাখা দেওয়ার পর দল দাসে পরিণত করানো হচ্ছে। সেই পুলিশ এমন কন্ট্রোলের মধ্যে তাদেরকে রাখা হচ্ছে, সে যাতে যে দল ক্ষমতায় থাকছে তার কথা যাতে উঠে বসে তার মতন করে না শুনে সে বাড়ি ঠিক মতন আসতে পারবে না। তার ফলে কি হচ্ছে, আমাদের নিরপেক্ষতা শেষ হচ্ছে, আমাদের আইন শৃঙ্খলায় অবনতি ঘটছে, অবনতি ঘটছে। তার ফলে আমাদের নির্বাচন ব্যবস্থায় এফেক্ট পড়ছে, তার সব জায়গায় বাজে প্রভাব পড়ছে। এবং সর্বোপরি আমাদের পুলিশ অনেকে সুসাইড করছে, ডিউটির পর ডিউটি, ঘন্টার পর ঘন্টা। কেউ চাইছে আমি কোনো সরকারকে সমর্থন আমি নিজের নিরপেক্ষতা বজায় রাখবো, কিন্তু অনেকে চেয়েও পারে না, সেখানে নিরপেক্ষতা বজায় রাখতে পারে না। তার কারণটা হচ্ছে আমাদের যে সিস্টেম, শুধু রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দলকে আমরা বারবার বদল করেছি, আমরা কিন্তু সিস্টেম বদলের কথা বলিনি। তো এটাও আমার একটি এজেন্ডা আছে, যে আমি যদি পার্লামেন্টে যাই, এই জিনিসটা যাতে চেঞ্জ করানো হয়,
1861 সালের আইনকে, আরও অনেক কিছু আছে, ধীরে ধীরে আপনাদেরকে জানাবো। ফিলিপ দা হ্যাঁ বসুন ওটা মিশে নেগু তোরা আমি বাঞ্চে কা। তো এবার আপনাদের প্রশ্নগুলো একটু দেখে নিই। আইএসএফকে দেখে নয়, দেখুন আপনি যাকে ভোট দিবেন সে কেমন। একদম অবশ্যই দাদা, যেমন আমার একটা কথা মনে আছে, আমাদের দেশ, আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী কে বলেছিলেন যে কোনো প্রার্থীকে দিবে ভোট দেবেন না, আমাকে দেখে ভোট দিবেন। ওনাকে দেখে জেতানো হলো। যখন তার কোনো এমএলএ চুরি করছে, কোনো মন্ত্রী চুরি করছে, তখন কি বলছে, সে চুরি করেছে, আমি তো দায়ী নই, আমার কি যায় আসে। ভোট চাওয়ার সময় বলছেন আমাকে দেখে ভোট দিন, কিন্তু যখন সে চুরি করছে তখন বলছেন আমি তো চুরি করিনি। সেই নিয়ম তো চলবে না। আমাদের ফিলিপ দা আমার সব সময়ের সহযোগী, আমাদের গ্যাস স্প্রে দিচ্ছিল, আমরা এখন জমিতেই আছি। আরেকটা প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। আমি যদি ঝাড়গ্রামে থাকতাম তবে আপনার ভোট আপনি পেতেন। অবশ্যই দাদা ধন্যবাদ। ভোট না পেলেও আপনাদের যে মনোবল, যেভাবে আপনারা সাহায্য করছেন, সেই জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। আর প্রশ্নগুলো দেখে নিই। যে আগাম জোহার জোহার। আমরা চাই আপনার হয়ে লোকসভাতে কেউ গর্জে উঠুক আমাদের সমস্যা নিয়ে, একমাত্র সেটা তুমি বলতে পারবে। ধন্যবাদ ভাই অনিল ভাই। আপনার একটা ভোট অনেক শক্তিশালী। আপনি ভাববেন বাপি সরেন একটা ভোট কি করবে, এই একটা ভোট অনেক শক্তিশালী। তাই বলছি যাকে ভোট দিবেন সে যোগ্য কিনা তাই দেখুন। একদম আমরা একটা কথা কি বলি না, বুলেট, যে আমরা যখন ডিফেন্সে চাকরি করতাম আমি, তখন আমরা বলতাম এক বুলেটের চেয়ে ব্যালটের শক্তিটা অনেক শক্তিশালী। তো ওই জন্য একটা ভোট, নিজের একটা ভোট অনেক দামি, অনেক শক্তিশালী। তাই আপনারা যাকে দেবেন, আমি আরেকটা কথা বলি, আমি এখনো বলছি, ভোট আমাকে দিন বা না দিন, আপনারা ভোট অবশ্যই দেবেন। আপনার যাকে ভালো মনে হবে আপনি তাকেই দেবেন। প্রচার কবে শুরু করছেন স্যার? আমি কালকে যাচ্ছি, দক্ষিণবঙ্গে চলে যাচ্ছি, এবং কালকে থেকে আমাদের প্রচার একদম আগামী পর্যন্ত চলবে। উত্তরবঙ্গের কথা ভাবলেন না? অবশ্যই ভেবেছি দাদা। আমি যেহেতু কর্মসূত্রে দক্ষিণবঙ্গে থাকি, উত্তরবঙ্গ কথা ভাবছি। এবং আপনারা জানেন 2019-20 সালে আমি এমসের জন্য একদিনের আমরা অনশনে বসেছিলাম এবং বিভিন্নভাবে আন্দোলন করেছি এবং বলবই। কিন্তু যেহেতু আমি দক্ষিণবঙ্গে আছি, দক্ষিণবঙ্গে থেকে আমাদের সেখানে সম্ভব হচ্ছে না। জোহার, চিন্তা কোনো কারণ নেই, এই লড়াই শুরু হয়েছে, শেষ পর্যন্ত দেখতে হবে। অবশ্যই দাদা, অবশ্যই দেখব, আপনারা সাথে থাকুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই হচ্ছে মোটামুটি রাজনীতিতে যাওয়ার। আমি চাইছিলাম আরেকবার, যে মূল কথাটা হচ্ছে আমি যেন কারো কাঠের পুতুল হয়ে থাকতে না পারি। আগে কাজগুলো জানার পর আমি যাতে সেখানে রাজনীতিতে প্রবেশ করি, জেতার পর যাতে আমি কাজ করতে পারি। না হলে কাজ করতে করতে শিখতেই তো 5 বছর পেরিয়ে যাবে। ইমদাদুল ইসলাম, দাদা আপনার বাড়ি কোথায়? দাদা আমার বাড়ি হচ্ছে, এ হচ্ছে আমাদের গ্রাম, এটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর, এদিকে আমাদের মালন বর্ডার, বাংলাদেশ 1 কিলোমিটার। এবং আমার দ্বিতীয় জন্মভূমি, কর্মস্থান এখন ঝাড়গ্রাম, যেটা লোকসভা, গোয়ালতোড়। আমি আরেকটা কথা বলছি, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে থাকুন, চলতে থাকুক, আমাদের উত্তরটাও। আমি ব্লকে 18 থেকে 2023 পর্যন্ত চাকরি করেছি। আমি ওই ডিপার্টমেন্টে চাকরি করতাম, বিভিন্ন দপ্তরে কথা বলতাম, তবু মনে হতো যে এই বিষয়টা যদি আগে জানতাম, কেন জানলাম না। সেখানে থাকাকালীন, সেখানে থাকতে থাকতেও আমি সব কিছু জানতে পারিনি। প্রত্যেক মুহূর্তই মনে হতো যে আরো নতুন কিছু যদি জানতে পারি, তাহলে আমি 6 বছর থাকলাম একটা ডিপার্টমেন্টে, তবু মনে হচ্ছিল যে সেখানে যদি আরো অনেক কিছু জানার ছিল আমার। আমি সেখানে স্টাডি করে চাকরি, কম্পিটিটিভ এক্সাম দিয়ে সেখানে ঢুকেছি। আর তাহলে মনে করুন, আমাদের আদিবাসী সমাজ থেকে একদম যারা কিছুই পড়াশোনা নাই, একদম কিছু জানে না, সেই সমস্ত মানুষকে সেখানে তাকে জিতিয়ে যাচ্ছে একটি দল থেকে, তাকে কাঠের পুতুলের মতন ব্যবহার করছে। সেই এলাকায় রাস্তা সেইভাবেই থাকছে, স্বাস্থ্যকেন্দ্র সেইভাবেই থাকছে, আমাদের শিক্ষার হার সেইভাবেই
পড়ে আছে। এগিয়ে চলুন দাদা। ধন্যবাদ দাদা। কেমন আছেন? একটু ভালো এখন তুলনামূলক। অধীশ্বর গঙ্কে ঝাড়গ্রাম বলছে বাপি সোরেন জিতছে। ধন্যবাদ ধন্যবাদ গঙ্কে। মানুষের কাছে যান, মানুষের অধিকারের কথা বলুন। মানুষ আজ না বুঝলেও কালকে বুঝতে পারবে। অবশ্যই অবশ্যই দাদা বুঝছে, অনেকটাই আমাদের সচেতন হয়েছে। আমি এটুকু বলতে পারি, আমি আইএসএফ এ যোগদান করার পর, আমার নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই একটি রাজনৈতিক আমাদের আদিবাসী সমাজে একটা নতুনভাবে শুরু হচ্ছে। আমি দেখছি অনেকে এখানে আসতে চাইছে। আমি বলছি যে আপনাকে আইএসএফ আসতে হবে তেমন কোনো কথা নয়। আপনি নিজে দল গঠন করুন। আপনি যে দলে যাচ্ছেন, আপনার যে ডিমান্ড আছে সেটা যাতে পূরণ হয় এবং সেখানে যেন আপনি নেতৃত্ব প্রদান করেন, চামচাগিরি নয়। বাপিদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ধন্যবাদ দাদা। এই দূর দূরান্ত থেকে আপনারা যেভাবে সাপোর্ট করছেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সামাজিক সংগঠন নিয়ে বা আমাদের নিয়ে, এটা আমাদের জমি, জল দেওয়া চলছে, এদিকে সেলো। আমি দেখি আর একটু, না হলে মেশিনটা বন্ধ করতে হবে। যদি আর একটু প্রশ্ন থাকে আপনারা বলুন। দাদা লড়াই চালিয়ে যান, আমি সাপোর্ট করব অবশ্যই দাদা। ধন্যবাদ দাদা। আশা রাখছি ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত গ্রামে গিয়ে আপনি সেখানকার মানুষের সমস্যার সমাধানের সঙ্গী হবেন এবং তাদের যে সমস্যা সে সমস্যা সমাধান করবেন। অবশ্যই দাদা, আপনারা তো জানেন, যারা আমাকে চিনে আমাদের সমাজে, আমি সব সময় যখনই ছুটি পাই, যখন আমি হবিবপুরে ছিলাম, ব্লকে চাকরি করতাম, আমি সেখানে কোচিং সেন্টার খুলিয়েছিলাম প্রান্তিক মানুষদের জন্য, ডিফেন্সের। অনেক ছেলে মেয়ে চাকরি পেয়েছে ফ্রি অফ কস্ট। সকালে প্রায় গ্রামে গ্রামে যেতাম মানুষের কাছে, আবার অফিস করার পর বিকালে মানুষের দ্বারে পৌঁছতো। ঠিক সেভাবেই মানুষের কাছে পৌঁছবো। দাদা আপনাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই, লাভ বাঁকুড়া বিষ্ণুপুর থেকে। ধন্যবাদ দাদা। এই যে বলছেন, এই যে আপনারা ভাবতে পারছেন, সেটাই অনেক। পরবর্তীতে সেটা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, কি করব, সেটা পরের ব্যাপার। কিন্তু আমরা ভাবতে পারছি তো। যেমন কোনো ইঞ্জিনিয়ার কোনো বাড়ি করে, যেমন আমরা ধান লাগিয়েছি, প্রথমে কি করি, জমিটাকে তৈরি করতে হয়, তারপর চারা, এটাকে গাছি বলে আমাদের ভাষায়, চারা বীজ সেটাকে বপন করতে হয়, তারপর সেটাকে লাগাতে হয়, তারপর এই যে জল দিতে হচ্ছে, স্প্রে দিতে হচ্ছে, একটা তো আমি প্ল্যানিং করব। এমডি মৈদুল শাহ, বাপিদা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য অনুরোধ করছি দাদা। আমি দেখি লাইভ চলাকালীনে করতে পারছি কিনা। ঠিক আছে দাদা, আমি করে নিচ্ছি আপনার পরবর্তীতে। হাসতা হ্যাপি বাহা পরব সারাহা বাইহা। তো যাই হোক, মূল উদ্দেশ্য হচ্ছে হঠাৎ করে কোনো কিছুই না। আমি ভারতবাসী, ভারতের দেশের জন্য কথা বলবো। আমি আদিবাসীদের অধিকারের জন্য আগেও কথা বলেছি, এখনও বলবো। যদি বলতে পারি রাজনীতি করব, বলতে না পারলে সেদিনেই ছেড়ে দিব। যে রাজনীতির জন্য আমার পেট চলছে না। আপনারা জানেন আমি একটি কলেজের অধ্যাপনা করি, সহকারী অধ্যাপক হিসাবে। একটি ভালোই সম্মানজনক বেতনও ভালো আছে মোটামুটি। আর আমাদের জমি জমাও আছে, এখানে চাষবাস হয়। ছুটির দিনে আমরা এখানে আসি, এখানে বিভিন্ন মাধ্যমে চাষবাস আছে, ভালোভাবে চলে যায়। ছোট মোটো বিজনেসও আছে। যে আমার রাজনীতিটা কোনো উপার্জনের জায়গা নয়। রাজনীতিতে গেছি কিছু করার জন্য, দেশের জন্য কিছু করার জন্য। যে আমরা অনেকেই ভাবি যে ইংরেজ ছিল, সেই সময় যদি জন্মাতাম আমরা ইংরেজের সাথে লড়াই করতাম, ওটা না। আমাদের সংগ্রাম সবসময় যুগে যুগে চলতেই থাকে। তো কলেজে অধ্যাপনা করি, মোটামুটি বেতন চলার মতন। চাষবাস আছে, বিজনেস আছে, আরও বিজনেস আছে, এবং অনলাইন থেকেও টুকটাক ইনকাম হয়। তো ভালোই চলে, এদিক দিয়ে কোনো অসুবিধা নাই। ঠিক আছে দাদা। পাল্টন হাসদা এগিয়ে চলো নির্দিষ্ট লক্ষ্যে। ধন্যবাদ দাদা। এস কে হাবিব, কেমন আছো? ভালোই আছি দাদা, আপনারা কেমন আছেন? আজকে আমি বিষয়টাকে বললাম যে আমাদের রাজনীতিতে আমাদের আদিবাসী দলিত পিছিয়ে পড়া মানুষের ভূমিকা। আমি একদিন অন্যান্য বিষয়ে একটু লাইভে আসবো, যে আপনাদের কাছে সাহায্যের জন্য কিভাবে আমি এগোবো। আমি মনে করুন যে কোনো আইএসএফ থেকে প্রার্থী হয়েছি, কিন্তু যাতে সংসদে যাতে কথা বলতে পারি, আর কি বললে ভালো হবে, কিভাবে বললে ভালো হবে। মানুষ আমরা প্রত্যেক মুহূর্ত শিখি।
সেখানে অনেকেই বলে গেছেন, মানুষ যেদিন ভাবে যে আমি অনেক কিছু শিখে নিয়েছি, আজ থেকে আমার কোনো শিক্ষার শেষ নেই, তো ধরে নিতে হয় সেদিনে মানুষের মৃত্যু হয়ে যায়। মেশিন কো বন্ধ কেদা সেছে, জল চলছে আমাদের। দিকে জল চলছে। যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এটা একটু কেমন করে কথা বলবো ভাই? যে যায় লঙ্কায় সে হয় রাবণ না সে হয় রাম? রাবণ তো ওখানেই বাড়ি ছিল, রাবণের বাড়ি তো লঙ্কাতে, সে আবার কি করে গিয়েছিল? সে তো রাবণের বাড়ি তো লঙ্কাতে, তাহলে রাবণ তো সেখানে যায়নি, সেখানে তো রাম গিয়েছিল। তাহলে এই প্রবাদটাই তো মনে হয় কোথাও একটা ভুল আছে, আমার তো সেরকম মনে হচ্ছে। কারিবুল, পিছিয়ে পড়া মানুষের জন্য নওশাদ, একদম দাদা খুব সুন্দর কাজ করছেন আমাদের চেয়ারম্যান। মিলন, আমরা সবাই আছি তোমার পাশে, তুমি আমাদের পাওয়ার, একদম তোমরাও থেকো ভাই। এছাড়া আমি বাপিদার কাছে আশা রাখছি যে তিনি আইএসএফ দল থেকে জিতে এসে আমাদের সমস্যার সংসদে ভবনে তুলে ধরবেন। একদম অবশ্যই, আমি সবসময় চেষ্টা করেছি। মনোজ বোস, চোখ খান খোলা রেখে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হবে, শত্রু কিন্তু তোমার অজান্তেই। একদম দাদা, শুধু আমরা রাজনীতির কথা কেন ছেড়ে দিলাম? আপনি গ্রামের কথাই বলুন না। আমরা যখন গ্রামে যখন থাকি, কে যে বন্ধু, কে যে মিত্র, কে যে ভালো চাইছে, কে যে মাংস খেতে খেতে আপনার অমঙ্গল কামনা করছে, সেটা আমরা বলতে পারি না। সেটাও আমাদের অবশ্যই মাথায় আছে। রাজনীতির ক্ষেত্রেও আপনারা সাবধান করে দিচ্ছেন। তো আমি আরেকবার বলছি, ঝাড়গ্রামবাসীর জন্য আমি ভুট্টা নিয়ে যাব। আমাদের ঝাড়গ্রাম লোকসভার যারা যারা আছেন ভোটার, আপনারা জানান। বা এদিকে আমাদের প্রচণ্ড ভুট্টা চাষ হয়, আমাদের এদিকে ওই যে দেখুন গম চাষ হয়। আরও কোনো প্রশ্ন থাকলে বলুন, না হলে লাইভটা শেষ করবো, আর অনেক কাজ আছে। এখানে মেশিন বন্ধ করেছে কিনা, জল দিতে হবে। এমডি মৈদুল সাহা, দাদা ঝাড়গ্রাম আপনাকে চাইছে, প্রচারে নেমে পড়ুন। ঝাড়গ্রাম আদিবাসীদের কাছে পরিচিত হতে হবে দাদা। একদম দাদা, আমি নামছি। আপনারা হয়তো অনেক কিছু আমি অন ক্যামেরা বলতে পারছি না, কেন আমি উত্তরবঙ্গে আছি। আপনারা যদি আমাদের চেয়ারম্যান সাহেবও জানেন, আমাদের রাজ্য কমিটিরাও জানেন, না হলে এই মুহূর্তে আমার বাড়িতে থাকার কথা না। আমি এমনিতেই কাজ পাগল মানুষ, সব সময় আমি মানুষের দ্বারে পৌঁছে থাকি। একটি বিশেষ কাজের জন্য আমি এখানে আছি। আমাদের গ্রামের মানুষ, আমরা এইভাবেই চলে। কোনো প্রশ্ন যদি না থাকে আপনি শেষ করছি, এর পরবর্তীতে বিভিন্ন রকম লাইভ ভিডিওতে আমি আসব আলোচনা করার জন্য। আমি এটুকু বলতে পারি, ঝাড়গ্রাম যদি আপনারা আমাদের লোকসভার যারা যারা আছেন, এদিকে আমাদের প্রচণ্ড ভুট্টা আছে, এদিকে ভুট্টা খাওয়াবো আপনাদেরকে, এদিকে আমাদের বাংলাদেশ বর্ডার ঘুরতে আসার জন্য। এই হচ্ছে জোহার কি দাদা, জোহার। লাইভটা শেষ করবো কিনা আরেকটা একটা প্রশ্ন দেখে নি, ভালো লাগছে কথা বলতে। আর এমডি মৈদুল শাহ, অবশ্যই আমি ভাববো আপনার সাথে আমি ব্যক্তিগত কথা বলবো, কেন আমি এখানে আছি। আমাদের চেয়ারম্যান সাহেব জানেন, আমাদের বিশ্বজিৎ দাও জানেন, আমি ওনাদের সাথে কথা বলেছি, খুব বিশেষ কারণবশতই আমি এখানে আছি। তো রাজনীতিতে মূল উদ্দেশ্য ছিল আপনারা রাজনীতি করুন, রাজনীতিতে আসুন, পার্লামেন্টে আসুন, নেতৃত্ব আমরা প্রদান করি। আমরা ফুটবলেও খেলেছি, ক্যাপ্টেন হয়েছি, ক্রিকেটেও খেলেছি, পুলিশেও ছিলাম, সেখানেও আমি নেতৃত্ব দিয়েছি। আর যেখানে নেতৃত্ব দেওয়ার মানুষ, হ্যাঁ, আমরা সবসময় যে নেতৃত্ব দেবো এমন কথা না, ভালো নেতৃত্ব থাকলে তার পিছু নিব, কিন্তু চামচার মতো না। আমাদের অধিকারগুলো আমরা বলবো। আর কি বলছেন দাদা, কেমন আছেন? আমি হলদিয়া থেকে। দাদা ভালো আছি, ঠিক এতটা ভালো নেই। দাদা কোনোদিন যদি কলকাতায় আসছেন অবশ্যই আমাকে জানাবেন। রানা প্রতাপ ভাই, কালকে মনে হয় আমার কলকাতায় যাওয়ার কথা আছে, কালকে না হলে পরশুদিন আমি যেতে পারি। ভালো লাগলো, আমাদের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা আসছে। আমি বিভিন্ন জায়গা থেকে দেখছি অনেকেই বিভিন্ন রাজনীতি দলে যোগদান করছেন। না, বাপিদার রাজনীতি দলে গেছে,
আমরাও যাব, একদম মোস্ট ওয়েলকাম। আমি চাইবো আইএসএফে আসলে তো আমার ভালো লাগবে, যেহেতু আমি দলের কর্মী হিসাবে বলতে পারি। কিন্তু আমি যদি মনে হয় আপনারা অন্য দলে গিয়ে নেতৃত্ব দিতে পারবেন, সেই দলেও চলে যান, কিন্তু নেতৃত্ব দিন। এখানে হাতও ব্যথা হয়ে যাচ্ছে ধরতে ধরতে। আমি দিয়া ফিরবে चला আমি তো tu lagi sampai cor kita Sir tinggi, ha sir tinggi, laga makai. ya menak gaya ha onde 6 tinggi dulu jalan arti, charger kan pak? charger kana inya tu yo menak Oh, ঢোকরা হাত লাগাই। ফিলিপ দা, তারা আমাদের দর্শকরা বলতে চাইছে আমাদের নিয়ে একটু বলো, আমরা কিভাবে থাকি এদিকে, কেমন চাষবাস হয় আমাদের দিকে? ধান টান, হ্যাঁ ধান তো আমাদের এদিকে একটু খাওয়ার মতো লাগায়, কিন্তু ভুট্টাটাই বেশিরভাগ। ভুট্টাটাই না? হ্যাঁ, ভুট্টাটা আমাদের কারণ অর্থের দরকার তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই ভুট্টাটাই বেশিরভাগ হয়। তাহলে ঝাড়গ্রাম, আমি ওদিকে দাঁড়িয়েছি, এদিকের লোক জানে? হ্যাঁ, কয়েকজন জানে, পুরোপুরি তো আর জানবে না, আস্তে আস্তে জানবে। আস্তে আস্তে জানবে না? হ্যাঁ। ঠিক, মানে এদিকে এতটাই সাদা সিধা ভাবে থাকে মানুষ যে আবার লোকসভায় আমরা কেউ প্রার্থী হয়েছি কেউ ওটা বুঝে না। আমি যে কলেজের অধ্যাপক সেটা হয়তো অনেকে জানেও না। আমরা একদম সাধারণভাবেই থাকি, অনেকের হয়তো সেটা মাথাও আসেনি, তো তবু হয়তো দু একজন জানে। আমি যেটা জানি মনে হয় অনেক লোকেই হয়তো জানেই না যে আমি যে লোকসভায় প্রার্থী হয়েছি। ওটা তো বাদ দিন, আমি কলেজে চাকরি করি সেটা অনেকেই জানে না। এইভাবেই থাকি আমরা। দাদা, আপনি ঝাড়গ্রামের বিকল্পে একটু ভালোভাবে একটু প্রচার করবেন অবশ্যই ভাই। আপনারাও আসুন, আপনার সাথে থাকুন। বাপিদা আমা তাড়ামডাহার সার কো সগুন কো पंचायत मुर्मू अपिदा आमा ताड़ाम डहार सार को सगुन को आले झाड़ग्राम जला खन आयमा आशा और थुम को अड़ी सरहाव गोंके आपे नौका के सूरत आन पे खूब भालो दादा। মিলন 6 শিডিউল নিয়ে যেটা নিয়ে লাদাখে আন্দোলন হচ্ছে সে বিষয়ে তোমার মতামত? আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি মিলন ভাই, জঙ্গলমহল টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছেই হবেই, এটা আমরা করছেই করব। JMTA যেমন এদিকে গোর্খাল্যান্ড, এদিকে আছে আমাদের GTA গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ, তেমনি আমাদের JMTA জঙ্গলমহল টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছেই। আমি কথা দিলাম, আমরা কথা বললে অন্যান্য রাজনৈতিক দল সেটা বলতে বাধ্য হবে এবং করতেও বাধ্য হবে। সামনে বসে তোর আগে ওটাও সামনে। দাদা, প্রচার কবে থাকে? খুব তাড়াতাড়ি শুরু করছি। কমেন্টগুলো কোথায় চলে গেল? দাদা, কালীপদ সরেনের বিরুদ্ধে লড়াই করে ওনাকে অসম্মান করছেন না? উনি সান্তাল সমাজের আইকন, পুরো অরাজনৈতিক ব্যক্তি। অবশ্যই ওনাকে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই সম্মান করি। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন তাকে আমি কলমও উপহার দিয়েছিলাম। আমি আরেকটু আগে কী কথা বললাম, ব্যক্তি হিসাবে একজন খুবই ভালো, এই ভাইটা আছে খুব ভালো। আমার ফুটবল খেলা চলছে, আমি সেখানে ভালো লোককে নামাবো না ভালো খেলোয়াড়কে নামাবো সেখানে ফুটবল খেলার মাঠে? যদি আমাকে জিততে হয় আমার দলের হয়ে, বা সেখানে আমাকে যদি গোল দিতে হয় এবং আমার টিমের জন্য কাজ করতে হয়, নিশ্চয় যে ভালো খেলোয়াড়, সে ভালো ব্যক্তি, ভালো খেলোয়াড় হলো সে অবশ্যই ভালো জিনিস, কিন্তু ভালো ব্যক্তি যে ভালো নেতৃত্ব দিতে পারবে সেটা তো পরে সময় বলবে। আমরা চাইছি নির্বাচন কেন হয়, যাতে বেস্ট থেকে বেস্ট মানুষ সেখানে নির্বাচিত হয়, যে ভালো কাজ করতে পারবে, যে ভালো মানুষের জন্য কাজ করছে। যদি ভালো মনে হয় ওনাকে জেতাবেন, যদি জনগণের আমাকে মনে হয় তো আমাকে জেতাবেন। কাউকে এখানে অপমানের তো কোনো কিছুই না। অনেকগুলো কমেন্ট আসতেছে। সুশীল, মেশিন কো বন্ধ কেনা? মেশিন কো বন্ধ কেনা? আরে হ্যাঁ, আরে ছিয়া থোড়া গান জোহার। তো যাই হোক,
মোটামুটি লাইভের বিষয়ে আমাদের এটুকুই থাকলো। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, অনেকগুলো কমেন্ট আসছিল, কিন্তু লাইভ ভিডিও অনেক লম্বা হচ্ছে, একটু বাজারে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরবর্তীতে দেখি যদি সময় দিতে পারছি আমি লাইভের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের লড়াই চলছে, চলবে। আমাকে ভোট দিন বা না দিন, ভোট যেন অবশ্যই দেবেন। আমার দলে আসুন নেতৃত্ব দেওয়ার জন্য। আমার দলে যদি আপনারা আসুন নেতৃত্ব দেওয়ার, আপনাদেরকে সুযোগ করে দিব। না হলে আপনি যে রাজনৈতিক দলে যোগদান করুন, আপনি যেন সেখান থেকেও নেতৃত্ব দিন। এই আশা রেখে আজকে লাইভ ভিডিওটা শেষ করছি। জোহার।